এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন কর্ণশীলের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প উইলসন সাহেবের বাংলো। পাঁচু ও রতনের বাবার ভূমিকায় রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় লেখক প্রয়াত সাগর কুমার পাঠক। অন্য একটি রতন আর উইলসন সাহেবের ভূমিকায় সুমিতেন্দ্র। গল্পপাঠ পাহারাদার ও শম্ভুর ভূমিকায় আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প কর্ণশীলের লেখা উইলসন সাহেবের বাংলো। হোরেস যত দ্রুত সম্ভব বইপত্রগুলো গুছিয়ে নিতে চাইছিলেন। বাকি অস্থাবর সম্পত্তি খুব বেশি ছিলও না। একটা ক্যাম্পখাট, একটা মাটির কুঁজো। লম্বাটে ঘরের একপাশে সেগুলো থরথর করে কাঁপছে। ঠিক কাঁপা নয়, তাদের নিচ দিয়ে যেন একটা কম্পমান তরঙ্গ খেলে যাচ্ছে। সাদা পাথুরে মেঝেতেও লক্ষ্য করা যাচ্ছে সেই কম্পন। হোরেসের উপলব্ধি তাহলে সত্যি। তিনি অবশ্য জানেন সন্ধ্যার প্রহর অতিক্রম না করা পর্যন্ত তার কিছু ক্ষতি করতে পারবে না অশুভ শক্তি। তবু এ অশুভ শক্তির উপস্থিতি এবং তার সদ্য আবিষ্কৃত নিশ্চিত উপলব্ধি তাকে এক মুহূর্ত স্থির থাকতে দিচ্ছে না। এখনই পালাতে হবে তাকে। রাত্রি 11টা, হাতে আর 1 ঘন্টা। শম্ভুটা কোথায় গেল কে জানে। কম্পমান মেঝের ওপর দিয়েই তিনি ছুটলেন দরজার দিকে। বাড়ির আকৃতিটা অদ্ভুত। দরজা থেকে সম্পূর্ণ পথটা কেমন একটা এঁকে বেঁকে কিলবিল করতে করতে বাড়ির মধ্যে এসে ঢুকেছে। বাড়ির 4টে ঘরও বেলনাকারে তৈরি। বাড়ির একদম শেষ প্রান্তে পশ্চিম দিকটায় দেওয়ালের গায়ে একটা গোলাকৃতি দরজা। সেটাতে আবার ঝাঁঝরির মতো পাল্লা লাগানো। শম্ভুকে ডাকতে ডাকতে ঘর থেকে বেরিয়ে এলেন হোরেস। 2-3 বার ডাকার পর একটা তীব্র গোঙানি মতো শব্দ পেলেন পশ্চিমের গোল মুখ ঝাঁঝরি দরজার দিকে। এ তো শম্ভুর গলা। মোমদানিটি হাতে নিয়ে খুব সন্তর্পণে এগিয়ে গেলেন তিনি সেদিকে। কিছু দূর এগোতেই শম্ভুকে দেখতে পেলেন অদ্ভুত অবস্থায়। শম্ভুর 2 চোখ ঠিকরে বেরিয়ে আসছে, আর ঝাঁঝরির মধ্যে তার পিঠ আর মাথা সম্পূর্ণ সেঁটে গেছে। কোনো অদৃশ্য অমানসিক শক্তি তাকে যেন টেনে ধরেছে। লালা গড়িয়ে পড়ছে তার দুদিকের কষ বেয়ে। হোরেস আতঙ্কে পাগলের মতো করতে লাগলেন। শম্ভু তার প্রবাসের সাথী। তাকে এই অবস্থায় ফেলে যেতে মন চাইছে না তার। তবুও কিছু করার নেই। শম্ভুর গোড়ায় গলদ। এ তার ভবিতব্য। অপদেবতার বিরুদ্ধে লড়াই করা যায়।
কিন্তু খোদ পায়ে পায়ে পিছু হটে গেলেন হোরেস। কত সময় যে কেটে গেল তার খেয়াল নেই। শম্ভু তার দিকে চোখ তুলে তাকালো শেষবারের মতো। চোখের মণি সম্পূর্ণ সাদা, দুদিকের কান দিয়ে ঝরে পড়ল ক্লেদাক্ত কয়েকটা কীট। নাক থেকে আরো কয়েকটি সবে বেরিয়ে আসছে। হোরেস দরজার দিকে ছুটলেন। পথটা আন্দোলিত হচ্ছে অদ্ভুতভাবে। দরজার ঠিক বাইরেই পা ঠুকছে তার ঘোড়াটা। 11:58। আর 2 মিনিটের মধ্যে বাড়ির চৌহদ্দির বাইরে গিয়ে পড়তে হবে। নষ্ট চন্দ্রের চাঁদ মাঝ আকাশ পার হলেই হোঁচট খেতে খেতে ঘোড়াটায় উঠলেন হোরেস। জন্তুটা প্রচণ্ড জোরে আর্তনাদ করে সামনের পা দুটো হঠাৎ তুলল। হোরেস ছিটকে পড়লেন। নরম ঘাস ছিল বলে খুব একটা আঘাত পেলেন না, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখলেন ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এল। মূল দরজার পাল্লা দুটি হঠাৎ অনেকটা এগিয়ে এলো। নাগালের মধ্যে ঘোড়াটিকে পেয়েই টেনে নিল ভেতরে। জন্তুটার কাতর গোঙানি শোনা যেতে লাগলো। কিছুক্ষণ পর তাও বন্ধ হয়ে গেল। বন্ধ দরজার ওপর জলজল করে উঠল নীলবিথি। 1/28 স্থাপিত 1816। আর হোরেসের নিজের নাম হোরেস গ্রেগার উইলসন। হোরেস বুঝলেন তাঁর তৈরি প্রাচীর আর গবেষণালব্ধ ধারণা মিলে মিশে এক হয়ে গেছে এই নষ্ট চন্দ্রের রাতে। হাতের বইগুলো নিয়ে তিনি ছুটলেন নীলকুঠির পুকুরের পাশ দিয়ে। সংকীর্ণ পথ দিয়ে অনেকটা ছুটে বড় রাস্তায় পৌঁছলেন। প্রবল বেগে ওঠানামা করছে বুক। একবার পিছন ফিরে তাকালেন বাড়িটার দিকে। ছেঁড়া ছেঁড়া আলোয় বাড়িটা প্রবল বেগে আন্দোলিত হচ্ছে কোনো অতিকায় কীটের মতো। তখনই হোরেসের মনে পড়ল তাঁর গবেষণার ফসল ডায়েরিটি তিনি ফেলে এসেছেন তাঁর শোবার ঘরে কাঠের দেওয়াল আলমারিতে। শুধুমাত্র বিষ্ণু পুরাণ আর ভগবত পুরাণের নিজের করা ইংরেজি ভাষান্তরিত বইগুলোই তিনি নিয়ে এসেছেন। আর কিচ্ছু করার নেই। নীলবিথির আশা ত্যাগ করে জমিদার বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। ব্যাপারটা গ্রামবাসীদের জানা দরকার। ওই অভিশপ্ত বাড়ির দিকে কেউ যেন গুণাক্ষরেও পা না দেয়। বর্তমান সময় 2018। কৃপণ বলে রতন মণ্ডলের খ্যাতি আছে। খ্যাতি থাকার মূল কারণ হলো তার বাড়ির সামনের দরজায় বড় বড় করে লেখা আছে অতিথি সৎকার এ বাড়িতে নিষিদ্ধ। বৃদ্ধ বৃদ্ধা বাবা মা নিয়ে সংসার। জমানো টাকা খরচ হয়ে যাওয়ার ভয়ে এই বছর 40 বয়সেও রতন বিয়ে অবধি করেনি। বুড়িমা হেসেলে উনুন ঠেলে আর চোখ মোছে। রতনের বাবা নিজেকে সান্ত্বনা দেয় এই বলে যে উনুনের ধোঁয়া চোখে লেগে হয়তো বুড়ির চোখ ভিজে উঠেছে। অবশ্য রান্নার বহরও যে আহামরি কিছু তা নয়। কোনোদিন ভাত আর আলু কুমড়োর পাতলা ঝোল। আর যেদিন ডাল রান্না হয় বাজারের সবচেয়ে ছোট আলু 3টে সিদ্ধ হয় 3 জনের জন্য। সংসারের হাল
বাপের হাত থেকে রতনের হাতে আসতেই নিজের ভোল সে সম্পূর্ণ বদলে ফেলল। ঘোর মাংসাশী থেকে সরাসরি কণ্ঠধারী পরম বৈষ্ণব। হরিনাম সংকীর্তন বা গৃহদেবতার পুজোয় বসে কিনা তা জানা নেই, কিন্তু বাড়িতে মাছ, মাংস, তেল, ঘি সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। গ্রামের লোক রতনের মতো পড়াশোনা জানা ছেলের এহেন অদ্ভুত পরিবর্তনে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। তবে নিজের কিছু শখের খাদ্য আর একটা ব্যাপারে রতনের হাত খরচ বাঁধ মানত না, আর সে ব্যাপারটি হল পুরনো স্থাবর অস্থাবর সম্পত্তি কেনা। গড়চুপির ভাঙা জমিদার বাড়ি, চন্দ্রপুরের পরিত্যক্ত পাথর খাদান, ইতিমধ্যে খান পাঁচেক বড় সম্পত্তি তার হাতের মুঠোয় এসে গেছে। জিনিসগুলো কতটা কাজে লেগেছে তা জানা যায়নি, তবে লোকে বলা বলি করে নিশ্চয়ই পুরনো গড় বা খাদানে রতন গুপ্তধনের সন্ধান পেয়েছে। শুধু রতনের বুড়ো বাপ মাথা নাড়ে আর দীর্ঘশ্বাস ফেলে বলে, নিয়তি গো নিয়তি, সব আমার নিয়তি। সেদিন বিকেলের দিকে রতন বেশ কয়েকটি আপেল নিয়ে বসেছে। বাবা মা ঘুমিয়ে থাকলে বা অন্য মনস্ক থাকলে এমন টুকটাক সুস্বাদু খাবার রতন উদর স্বাদ করে। টুকরো টুকরো রসালো আপেলগুলো মুখে দিয়ে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিল রতন। এমন সময় একটা রোগা পাতলা লোক হাজির হলো। খুব নরম গলায় বলল, আপনি কি রতন মণ্ডল? রতন নিশ্চিন্ত হলো, এ নিশ্চয়ই কোনো ভিখিরি হবে। গায়ের ময়লা জামা আর আঁত ছেঁড়া ঢলঢলে পাতলুন দেখে অন্তত তাই মনে হচ্ছে। সে মাছি তাড়ানোর ভঙ্গিতে হাতটা একবার নাড়িয়ে বলল, না বাবু, এখানে কিছু হবে টবে না, তুমি এসো। লোকটা করুণ মুখে বলল, হবে না? যা, আমি যে তাই ক্ষতি আন পেলুম খেরোর খাতায়। পুরনো জিনিসপত্রের খরিদ্দার রতন মণ্ডল। রতন লাফিয়ে উঠল। আরে আগে বলবেন তো, আসুন আসুন, বসুন। শ্রী শ্রীল মহাশয়, আগে মহাশয়ের নামটা কি? লোকটা বিনীত হেসে বলল, আজ্ঞে, রতন মণ্ডল। রতনের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। আমার নাম রতন মণ্ডল, বলেন কি? নইলে আপনাকে চিনলুম কি করে বলুন? একদম ঠিক চিনেছেন হুজুর, আপনি রাজা গজা না হয়ে যান না, আমার চোখে ঠিক ধরা পড়েছেন আপনি। ও, আমাকে দেখে আপনার রাজা বাদশা মনে হচ্ছে বুঝি? না হে বাপু, ওসব কিছু নয়। একজনের হিসেবপত্র দেখি, আর তাতেই এইসব সম্পত্তির খোঁজ খবরও লেখা থাকে। তা শুনলুম আপনি নাকি এইসব ব্যাপারে বিশেষ আগ্রহী, তাই এলুম আর কি আপনার কাছে। তাহলে হুজুর আজ আমার বাড়িতে রাত্রিবাস করার আজ্ঞা হোক। তা রাতে গরম আলুর পরোটা আর পাঁঠার কালিয়া করতে বলি। না না, আমার কর্তার ওই আমিষ নেই কারবার বটে, কিন্তু পেটে এক কণা আমিষ দেওয়ার উপায় নাই। আর তোমার এখানে তো আমার বডি ফেললে হবে না, এখনও বেশ কিছু বিষয়কর্ম বাকি আছে। অন্য কয়েকটা বাড়িতেও যেতে হবে। আর শোনো, তুমি আগামী নষ্টচন্দ্রের দিন সূর্যি ডোবার পর শিবনগর চেনে তো, ওই তার নীলকুঠি পুকুরের কাছে চলে এসো, আমি সব বুঝিয়ে দেব। তাহলে এবার উঠি কেমন? মনে থাকে যেন, নষ্টচন্দ্রের রাতে সূর্যি ডোবার পর। লোকটা চলে গেল। দক্ষিণের আম গাছের ছায়ায় লোকটা মিলিয়ে যাওয়ার পর
রতন অন্যমনস্কভাবে আপেলটায় একটা কামড় দিতে যাচ্ছিল। কিছু একটা অনুভব করে সেটা ছুঁড়ে ফেলে দিল। সূর্য ডুবে গেছে। যেটুকু অল্প আলো রয়ে গেছে তার আলোতেই দেখতে পেল আপেলটার বীজের মধ্যে কিলবিল করছে একটা সাদা রঙের পোকা। রতনের গা গুলিয়ে উঠল। শিবনগর রতনের বিলক্ষণ চেনা। আসলে সেটি তাদের পাশের গাঁ। নীলকুঠি পুকুরটাও তার চেনা। তার পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, সন্ধ্যার পর তাতে কারফিউ জারি করেছে লোকাল থানা। একমাত্র ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বা থানার পুলিশ ছাড়া ও রাস্তা কেউ মারায় না। চাষি বা সাধারণ পথচারী সূর্য ডোবার আগেই রাস্তাটি থেকে যত দূরে সম্ভব দূরে সরে যায়। নির্দিষ্ট দিনের কিছুদিন আগেই দুপুরের দিকটায় রতন শিবনগরে গিয়ে হাজির হলো। নীলকুঠি পুকুরের পাশে একটা ছোট্ট কুঠুরি, তাতে চাঁচা বাঁশের বেড়া আর উপরে তাল পাতায় ছাউনি। ঘরের সামনে একটা মাচা পাতা আছে, তাতে একটা বড় মতো মানুষ বসে বিড়ি টানছে। পুকুরের জল হল্লা করছে কিছু ছেলে ছোকরা। জল ছিটিয়ে স্নান করছে, সাঁতার কাটছে। রতন দেখল দিব্যি জায়গা। কিছু খোঁজ খবর পাওয়া যেতে পারে ভেবে লোকটির পাশের মাচায় বসল সে। লোকটা তাকে দেখে ভ্রু কুঁচকে বলল, কে? ও রতন না? রতন এক গাল হেসে বলল, একুরো তা আছো কেমন? লোকটা উদাসভাবে বিড়িতে টান দিয়ে বলল, তা নীলমিতি খরিদ করতে এসেছো তো? রতনের চক্ষু স্থির। তার খরিদ্দারি খবর কি তবে চাউর হয়ে গেছে? কি সর্বনাশ যদি হাতছাড়া হয়ে যায় সম্পত্তিটা। সে বুড়োর হাত চেপে ধরে বলল, তোমাকে কে বললো খুড়ো? অন্য খরিদ্দারের চরও কি ঘোরাফেরা করছে? বুড়ো রতনের হাতটা ছাড়িয়ে নিয়েই সেই নির্বিকার ভাবেই বলল, অত ভাবার কিছু নেই। তোমার কাছেও বাড়ি বেচার লোক যখন গেছে ভেবে চিন্তেই গেছে। তার কথা নড়চড় হয় না। কত বছর তো ওই মাছ পাহারার ঘরেই রয়েছি, দেখছি। খুড়ো একবার দেখা যায় না বাড়িটা? বুড়ো সোজা পশ্চিমে হাত দেখিয়ে দিল। নীলকুঠি পুকুরের পাশ দিয়ে রাস্তা, দুদিকে চাষীন মাঠ বাড়িটা পর্যন্ত। ছড়িয়ে থাকা মাঠের অন্যত্র চাষ হলেও এই অংশটুকু একদম নিষ্ফলা। শক্ত মাটি আর দুর্বল নুইয়ে পড়া হলদেটে ঘাস ছাড়া আর কিছুই নেই। রতনের মনে হলো এই মাটি যেন ঘাসগুলোর রস শুষে নিয়েছে। 7-5 ভাবতে ভাবতে বাড়িটার সামনে হাজির হলো রতন। দেখেই চোখ জুড়িয়ে গেল তার। ধপধপে সাদা পাথরের তৈরি বাড়িটার দরজাটা গম্বুজাকৃতি। চতুর্দিকের প্রাচীর নিকষ কালো পাথর দিয়ে তৈরি। চোর ডাকাত সেই পেছল প্রাচীর টপকে বাড়ির চৌহদ্দিতে ঢুকবে সে উপায় নেই। একেবারে খাসা ব্যবস্থা। বাইরে থেকে বাড়ির যতটুকু দেখা যায় ভিতরে কোনো গাছপালা নেই বলেই মনে হয়। মনটা একটু খারাপ লাগলেও অন্য সুবিধাগুলো মনে পড়ায় একটু খুশিও যে হলো না রতন তা নয়। গাছ না থাকায় হনুমান পাখিও এসে উঠোন নোংরা করবে না। রতনের মা বাড়িতে যেমন উঠোন ঝাঁপটা দেয়, এখানে তো আর তাকে আনা যাবে না।
কাজের লোক রাখার কথা রতন স্বপ্নেও ভাবতে পারে না। খুশি মনে রতন চলে আসছিল। হঠাৎ তার মনে হলো ওই বাড়ির দরজাটা যেন একটু দুলে উঠল। অন্য জায়গায় তো কম্পন টের পাওয়া যেত ভূমিকম্প হলে, না তা নয়। ধীর পায়ে দরজাটার দিকে এগিয়ে গেল রতন। নিথর নিস্পন্দ সাদা রং করা ডিম্বাকার কাঠের দরজা, একদম স্থির। দরজার উপরে লেখা নীলবিথি 1/28, স্থাপিত 1816, হোরেস গ্রেগর উইলসন। সাহেবদের তৈরি বাড়ি বোধ হয়। 1816, তার মানে তখনও ভারতে কোম্পানির শাসন। বাপরে, কত দাম হেঁকে বসে কি জানি। আর দরজায় লেখা 1/28 নম্বরটা কিসের? এমনটা তো শহরের বাড়ির নম্বর লেখা থাকে 1-2 করে। মনে মনে ভাবছে 1/28 মানে 28টা বাড়ির একটা। তাহলে বাকি 27টা বাড়ি তবে কই? না, লোকটাকে জিজ্ঞাসা করতে হবে। কম দামে পেলে না হয় আরো 2-1টা বাড়ি। মাঝরাতের দিকে একটা হালকা শব্দে রতনের ঘুম ভেঙে গেল। সে স্পষ্ট বুঝতে পারল তার দরজার জানালায় কেউ হালকা হাতে করাত টানছে। কিপটে মানুষ, ঘুম পাতলা হয়, কারণ গুরুভোজন সে করে না। রতন ঘাপটি মেরে চুপ করে রইল। শিক কাটা শেষ করে আবছা চাঁদের আলোয় একটা ছায়ামূর্তি নিঃশব্দে ঘরের মধ্যে নামল। আলমারিটা রতনের মাথার দিকে। সেটার দিকে লোকটা এগোতেই রতন নিঃসাড়ে বিছানার চাদরটা তুলে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। লোকটা হাউমাউ করে কেঁদে উঠে বলল, রতনদা, রতনদা ছেড়ে দাও, আমি পঞ্চানন গো, বাঁচু। বিছানার চাদরের ওপর দিয়েই কয়েকটা চড়চাপড় মেরে পঞ্চাননকে ছেড়ে দিল রতন। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, এই বেটা পাঁচু, তুই কি আমাকে রাজা উজের ঠাউরেছিস? তুই আমার সম্পত্তিতে ইন্ট্রুড করেছিস? পাঁচু চোর ইনিয়ে বিনিয়ে কাঁদছিল। একটু সামলে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে সে বলল, রতনদা, সে তুমি ইঁদুর টিঁদুর যাই বলো না কেন, বাবা মা না খেয়ে থাকলে সে আমার সহ্য হয় না। গায়ে জোর নেই বলে কেউ কাজও দেয় না, তাই আর কিছু না পেয়ে। তা বলে আমার ঘরে দেখিস না আমি নিজে খেতে পাই না? অন্ধকারেও পাঁচুর চাপা হাসিটা বেশ বোঝা গেল। রতনদা, তুমি খেতে পাও না স্বভাবে, তোমার কি আছে না আছে এ গায়ের সবাই জানে। তো বেড়ে যত বড় মুখ না তত বড় কথা। চ, তোকে এখনই আমি পুলিশে দেবো। এবারের মতো মাফ করে দাও রতনদা, আর এই ভুল হবে না। তোমার 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 পায়ে পড়ি গো, এবারের মতো ছেড়ে দাও। রতনের মাথায় ধাঁ করে একটা বুদ্ধি খেলে গেল। সে পাঁচুকে বলল, ঠিক আছে, আমি তোকে কাজ দেব। কিছু ভারী কাজ নয়, শুধু দুবেলা কয়েকটা ঘর ঝাড় দিবি আর একবেলা বাজার করবি। পারবি? পাঁচু রতনের পা দুটো জড়িয়ে ধরে বলল, কবে থেকে লাগবো দাদা, কবে থেকে? পরশু সন্ধ্যায় আমার সঙ্গে শিবনগর যাবি, ওখানে নতুন একটা বাড়ি কিনেছি। পাঁচু আবার ফিক করে হেসে উঠল। রতনের চোখ তার দিকে পড়তেই এক ঢোকে হাসিটা গিলে নিল পঞ্চানন।
থই থই করছে জল আর জ্যোৎস্না। দূর দূরান্তে ছড়িয়ে থাকা বন, মাঠ, দিঘি, নদী, পুকুর জুড়ে নষ্ট চন্দ্রের আলো হাজার রূপ নিয়েছে। ঘোর লাগা রাতের প্রহর, হাওয়ার বাঁশি বাজছে পাখির কোটরে কোটরে। কিছুক্ষণ সব ভুলে থাকতে চাইছে মন। পিছনে হয়তো পাঁচুও অবাক হয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। থাক, নীলকুঠি পুকুরের ছমছমে ঠান্ডা হাওয়ায় রতনের বুকে ভরা ভাদ্রে যেন খুশির চাঁদ ভেসে উঠল। এখন লোকটা এলেই হয়। চাঁদটা পশ্চিমে একটু হেলে পড়তেই লোকটা যেন শূন্য থেকে খসে পড়ল। হাতে একটা নীল আলোর বাতি, সেটা লম্বাটে কাচের নলের মতো দেখতে। কোনো তাপ নেই তাতে, অথচ সেই নরম আলোতে পথ ঘাট বেশ দেখা যাচ্ছে। বাড়ির দোরগোড়ায় পৌঁছে লোকটা দরজার একটা ফুটোতে বাঁকা তারের মতো দেখতে একটা চাবি দিয়ে ঘোরাতেই দরজাটা খুলে গেল। চাঁদের আলোয় সাদা বাড়ি আর আঁকা বাঁকা পথ স্পষ্ট দেখা যাচ্ছে। রতনের সঙ্গে পাঁচুও বাড়ির চৌহদ্দিতে ঢুকে যেতেই একটা ঘটনা ঘটল। এ আবার কে? তোমার সঙ্গে এ লোকটি আবার ঢুকছে যে বড়? 2 নম্বর রতন মণ্ডল হাহা করে উঠল। কি আশ্চর্য! এ হলো কি আমার কাজের লোক? ও নিশ্চয়ই ঢুকতে পারে। লোকটা নিজের মাথা খামচে ধরে বলল, এ তো আচ্ছা বিপদ। কর্তাকে কি বলবো আমি? বাড়িতে প্রবেশাধিকার মাত্র তো এই রতন মণ্ডলেরই। পাঁচু এবার দ্বিতীয় রতনের সামনে হাত জোর করে দাঁড়ালো। বাবু, দয়া করুন, এ বাড়িতে থাকলে বাবা মায়ের মুখে 2টো সাগার না তুলে দিতে পারবো। দয়া করুন বাবু। লোকটা থমকে গেল, চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। বাবা মাকে দেখবে বলে এসেছো? হ্যাঁ হুজুর। আচ্ছা, আর তুমি এখানে থাকলে তাদেরকে দেখবে? যে সব সময় দেখে আমার বউ দেখবে। রান্নাবান্না গেরেস্তালি সেই সামলায়, আর আমি রোজগার। লোকটা ভারী খুশি হয়ে বলল, বাহ বাহ বাহ, তবে থাকো, কাল সকালে তোমার সাথে দেখা হবে, কেমন? এখন আসি। সে চলে যেতেই পাঁচু রতনের দিকে ফিরল। সে ঘরের আলোগুলো জেলে ঘুরে ঘুরে দেখছে। পুরো বাড়িটাই শ্বেত পাথরের তৈরি, তবে ঘরগুলোর গঠনটা অদ্ভুত, কেমন যেন একটা সুরঙ্গের মতো দেখতে। দেওয়ালগুলো মসৃণ আর ভিজে ভিজে। পাঁচু ঘরে এসেই বলল, বাবু, অনেক খাবার দাবারে গন্ধ পাচ্ছি, আপনি পাচ্ছেন না? রতনও পেয়েছে আগেই, কিন্তু জনহীন বাড়িতে খাবার মেলার সম্ভাবনা নেই। তাই মনের ভুল বলেই সে ধরে নিয়েছিল। রতনের হঠাৎ দ্বিতীয় রতন মণ্ডলের কথা মনে পড়ল। পাঁচুকে জিজ্ঞাসা করল, আরে লোকটা কই? সে তো চলে গেল। চলে গেল মানে? লেনদেনের কথা কিছু বললো না তো? সে তো কাল সকালে আসবে বলল। ও তাই বল। যাকে বাড়িটা তো গোটা মিলল। চ দেখি খাবারের গন্ধ কোথা থেকে আসছে। এ ঘরটায় একটাই চৌকি, একটা কাঠের দেওয়াল আলমারি। ঘরটার দক্ষিণের দরজা দিয়ে বেরোলে একটা ফাঁকা জায়গা। আরও দক্ষিণে একটা ঘরে আলো জ্বলছে। খাবারের গন্ধটাও ওই ঘর থেকেই আসছে।
ঘরে ঢুকে রতনের চক্ষু স্থির হয়ে গেল। লম্বা একটা শ্বেত পাথরের টেবিল ঘিরে বেশ কয়েকটা গদি আঁটা চেয়ার, আর টেবিলে থরে থরে সাজানো রয়েছে হরেক রকম খাবার। কি নেই সেখানে? গরম গরম পোলাও, মাছ আর মাংসের পদ, বিভিন্ন লোভনীয় নিরামিষ তরকারি, মিষ্টি, ফল, রঙিন রঙিন শরবত, একেবারে এলাহি ব্যাপার। রতনের আর তর সইল না। একটা চেয়ারে বসে গোগ্রাসে গিলতে লাগলো খাবারগুলো। পাঁচু মিনমিন করে তাকে দুবার ডেকেও সাড়া পেল না। রতন রাক্ষসের মতো ফেলে ছড়িয়ে খেয়ে চলেছে। মুখের দুদিক দিয়ে ছিটকে পড়ছে খাবার টুকরো। সারা মুখে ঝোল, তরকারির মশলা লেগে বীভৎস দেখাচ্ছে তাকে। অনেকক্ষণ পর রতন থামল। কুকুরের মতো হাঁপাতে লাগলো ভরা পেটে। পাঁচু সুযোগ পেয়ে রতনকে বলল, বাবু, একটা অনুরোধ করব। রতনের কথা বলার ক্ষমতা ছিল না, শুধু ভ্রু দুটো তুলে পাঁচুর দিকে তাকালো। পাঁচু বলল, এত খাবার নষ্ট তো হবেই, দুটো পাতর করে আমার বাবা মার বউকে দিয়ে আসি বাবু, আমি যাব আর আসবো। রতনের মন আজ উদার। পরের জিনিস দান করতে ক্ষতি কি? যত পারিস নিয়ে যা বলে সে শোয়ার ঘরের দিকে এগোলো। দুটো হাঁড়িতে খাবারগুলো গুছিয়ে পাঁচু রওনা দিল নিজের বাড়ির দিকে। হঠাৎ তার মনে হলো সাদা দেওয়ালগুলোতে একটা ঢেউ খেলে গেল। গায়ে কাঁটা দিয়ে উঠল তার। কিছু একটা বুঝে তাড়াতাড়ি আঁকা বাঁকা পথটা সে পার হয়ে গেল। নীলকুঠি পুকুর পর্যন্ত সোজা হেঁটে গেল, একবারও পেছনে না তাকিয়ে। তাকালে বুঝতে পারত রতনকে ভিতরে নিয়ে বাড়ির দরজাটা বন্ধ হয়ে গেছে। এদিকে রতন ঘরে এসেই খেয়াল করল দেয়াল আলমারির একটা পাল্লা খোলা। তার একটা তাকে একটা বেশ মোটা চামড়ায় বাঁধানো খাতা। রতন নিজেও একসময় প্রচুর পড়াশোনা করত। সংসারটা কাঁধে নেওয়ার পর থেকেই কেমন যেন একটা হয়ে গেছে, তা রতন নিজেই বুঝতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে অজান্তেই ডায়েরিটা টেনে নেয় সে। ওপরের মলাটে ডায়েরির মালিকের নাম হোরেস ক্রেগার উইলসন। আরে, এ তো বাড়ির স্থাপনকর্তার নাম। প্রথম হাতে লেখা পৃষ্ঠা। এ কি? এ তো পরিষ্কার বাংলায় লেখা। এ জগৎ জুড়িয়া স্বর্গ নরক, এ জগতে দেবাসুর। এক মুহূর্তে ডায়েরির লেখায় ডুবে যায় রতন। হোরেস প্রচুর গবেষণা করেছেন বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ আর অথর্ববেদ নিয়ে। এমনকি বেশ কয়েকটি পুরাণের ইংরেজি অনুবাদও করেছেন। থিয়েটার, আয়ুর্বেদ নিয়েও বেশ কাজ করেছেন। পড়তে পড়তে কখন যে রাত 2:30 বেজে গেছে রতন খেয়ালই করেনি। ওদিকে আর মাত্র কয়েক পৃষ্ঠা বাকি আছে। হঠাৎ রতনের পেটের ভেতরটা কেমন গুলিয়ে উঠল। আর সে গুলিয়ে ওঠা এতটাই অপ্রতিরোধ্য যে ঘরের মেঝের ওপরই হড়হড় করে বমি করে ফেলল সে।
মাথাটা ঘুরে উঠল একবার। নিজের বমি করা অপাচ্য খাবারগুলো দেখে এবার সে শিউরে উঠল। অসংখ্য কৃমিকীট সেখানে কিলবিল করছে। ঘরের সাদা দেওয়ালগুলো আন্দোলিত হচ্ছে আস্তে আস্তে। ছাদের দিক থেকে নেমে আসছে অসংখ্য কৃমিকীট। আতঙ্কে রতন দৌড়ে বেরিয়ে এলো ঘরটা থেকে। চারিদিকের দেওয়ালেও এখন কম্পন। খাবারের ঘরের দিকে এঁকে এঁকে এগিয়ে আসছে অসংখ্য সাদা ক্লেদাক্ত পোকা। হঠাৎ পশ্চিমের ঝাঁঝারি লাগানো গোলাকৃতি দরজাটার দিকে এক অসীম আকর্ষণে উড়ে গেল রতন। সেটে গেল চোষকের মতো দরজার গায়ে। আর সেই অমানসিক ঝাঁঝারি দরজা তার দেহ থেকে শুষে নিতে লাগলো সব রক্তরস আর জলীয় বাষ্প। প্রবল আতঙ্কে চিৎকার করে উঠল রতন। ঘরটা অন্ধকার হয়ে গেল। বাড়িতে খাবার দিয়ে দ্রুত ফিরে আসছিল পাঁচু। নীলকুঠি পুকুরটা পার হতেই দ্বিতীয় রতন তার পথ আটকে দাঁড়ালো। পাঁচুকে নিচু গলায় বলল, ওদিকে আর যেতে হবে না পাঁচু। পাঁচু অবাক হয়ে গেল। আপত্তির সুরে বলল, না না না, তা বললে কি হয়? আমি কাজ নিয়েছি বাবুর কাছে। ভোর হয়ে এলো, বাবুকে চা দিতে হবে, তারপর উঠানপত্র ছাড় দেওয়া। না 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 না, আমাকে যেতেই হবে। দ্বিতীয় রতন পাঁচুর কাঁধে হাত রাখল। একটা বিদ্যুৎ খেলে গেল পাঁচুর সারা দেহে। সে স্থির হয়ে গেল। রতন পাঁচুর হাতে একটা থলে আর একটা ডায়েরি দিয়ে বলল, তোমার বাবু আর নেই। ওই থলেতে যা আছে তা দিয়ে মন দিয়ে নিজের মা বাপের সেবা করো গে। ওই ডায়েরিটা তোমাদের স্কুলের হেডমাস্টার মশাইকে দিও। আর হ্যাঁ, মন দিয়ে বাবা মায়ের সেবা করো, কিন্তু মনে রেখো মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। পাঁচু বিহ্বল হয়ে গেল। কোনো ক্রমে জিজ্ঞাসা করল, তুমি কে তবে? কেন, রতন মণ্ডল। আরেকটা নামও আছে। আমার গ্রামের লোক বা অন্যরা আমায় খাজাঞ্চি গুপ্ত বলেও চেনে। লোকটা চলে গেলে পাঁচু সাদা বাড়িটার দিকে তাকালো। সেখানে একটা বিশাল প্রাচীর ছাড়া আর কিছু চোখে পড়ল না তার। পাঁচু চোর একটা অমূল্য জিনিস দিয়ে গেছে অবনী বাবুকে। হোরেস উইলসনের ডায়েরি। আয়ুর্বেদ শাস্ত্র, বাংলা থিয়েটার, হিন্দু পুরাণ নিয়ে প্রচুর গবেষণা করেছেন ইউরোপিয়ান ভদ্রলোক। আর সবচেয়ে মারাত্মক শেষ 4টি পৃষ্ঠা। লেখক তাতে লিখেছেন যে তিনি হিন্দু পুরাণে বর্ণিত 28টি নরকের মধ্যে একটির দরজা খুঁজে পেয়েছেন। সেটি হল কৃমি ভোজনম নামক নরকের দ্বার। যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা বা অতিথির সেবা করে না, সে নরকের ওই পর্যায়ে গিয়ে পড়ে। হোরেস নিজের কাজের লোক শম্ভুকে নিয়ে খুব চিন্তিত ছিলেন, কারণ নষ্টচন্দ্রের রাতে ওই নরকের দরজা খুলে বাবা মাকে ফেলে চলে আসা
শম্ভুকে নিতে আসতে পারে নারকী প্রেতের দল। তিনি ওই নরকের দ্বারের চতুর্দিকে একটি কালো দেওয়াল তুলে দরজায় নিজের নাম আর তারিখ লিখে রেখেছেন সাধারণের সুবিধার জন্য। শেষে বিশেষ দ্রষ্টব্য, নিজের নামের সমনাম বা খাজাঞ্চি গুপ্তের কাছ থেকে কেউ যেন সস্তায় কোনো বাড়ি খরিদ না করে বা করতে রাজিও না হয়, কেননা খাজাঞ্চি গুপ্তের কথায় রাজি হওয়াতেও একই ফল ঘটবে, অর্থাৎ কৃমি ভোজনম নরকবাস। ক্লাস 4 পাস পাঁচু খুব ভালো বোঝে 1/28 কথার অর্থ 28 নরকের একটি, ওদিকে আর সে পা দেয় না। থলের মোহরগুলো দিয়ে একটা বড়সড় চলের ব্যবসা সে ফেঁদেছে। রতনের বাবা মাকেও এখন তার কাছেই এনে রেখেছে সে।